আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2025 পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এর আগে তোমাদের ইসলামের ইতিহাসের পরীক্ষার দিন আমরা সাজেশন থেকে মোটামুটি প্রায় 300+ আমরা এমসিকিউ সলভ করেছিলাম। সেই ক্লাসের রিভিউতে তোমরা বলেছিলে যে ওই ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে এবং অনেক বেশি তোমরা কমন পেয়েছো। সেই কথা চিন্তা ভাবনা করে তোমরা অনেকেই ডিমান্ড করেছো, অনেকেই চেয়েছো যে অর্থনীতি এবং পৌরনীতির উপরে যে ভাইয়া এরকম যদি একটা ক্লাস হইতো যেখানে আমাদের সব এমসিকিউগুলো সলভ করে দেওয়া হবে এবং যেই একটা ক্লাস যদি আমি করি তাহলে আমি এমসিকিউ 30-এ 30 পাবো। ইয়েস ভাইয়া আপুরা, তোমাদের সেই ডিমান্ড পূরণ করার জন্য এডুকোমোটম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি তোমাদের আদিল ভাইয়া আজকে তোমাদের সামনে আছি। ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আজকে প্রায় হিউজ পরিমাণ, মানে এত বেশি এমসিকিউ আজকে আমরা সলভ করব যা ইউ কান্ট ইমাজিন, যেগুলো তুমি আসলে কল্পনা করতে পারবে না। আমরা এত বেশি আজকে এমসিকিউ সলভ করব এবং বরাবরের মতো একটা এমসিকিউ এর মাঝে আমাদের আলোচনা আসবে। আমরা ভ্যারাইটিস অন্যান্য এমসিকিউ আমরা শুরু করব। তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সাথে দীর্ঘদিনের একটা জার্নি ছিল। আসলে ভাবতেই অন্যরকম লাগতেছে যে কিছুদিন পরে হয়তো বা আর তোমাদের সাথে সেভাবে একাডেমিক ক্লাসে দেখা হবে না। তোমাদের একাডেমিক জীবন পাড়ি দিয়ে তোমরা অ্যাডমিশনে ঢুকতেছো, দেন পরবর্তীতে ভার্সিটিতে যাবা, সেই তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা আমাদের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের পরিচিত যারা তোমাদের জুনিয়ররা, আলিম 2026, তারপরে হচ্ছে এইচএসসি 2026, দাখিল এবং এসএসসি 2026 সহ তোমাদের জুনিয়র যারা রয়েছে, হ্যাঁ, প্রত্যেককেই তোমরা আমাদের এডুকোটমের ব্যাপারে জানাতে পারো যে এডুকোটম অনলাইন মাদ্রাসা, সেখানে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। এডুকোটম স্কুল আছে যারা কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে। আরও এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আমাদের এডুকোটমের পক্ষ থেকে আছে যেগুলো তোমাদের ইনশাল্লাহ সব ধরনের সমস্যা সমাধান করবে। ওকে, কথা না বাড়িয়ে আমি তোমাদের শুরুতে চলে যাই। তোমরা সবাই জানো যে তোমাদের আসলে শর্ট সিলেবাসে কিন্তু পরীক্ষাটা হচ্ছে এবছর। হ্যাঁ, শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসে তোমাদের অর্থনীতি কিন্তু কি আছে ভাই আপুরা বলো তো? অর্থনীতি দ্বিতীয় পত্রের তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। প্রথম অধ্যায়টা কিন্তু তোমাদের নেই, ঠিক আছে? যেহেতু দ্বিতীয় অধ্যায়টা আছে তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু করব। দেখো, প্রথমেই যে একটা এমসিকিউ এসেছে সেটা কি, বাংলাদেশে কৃষি, অর্থাৎ বাংলাদেশে যে কৃষি, হ্যাঁ, বাংলাদেশে কৃষির রূপরেখাটা কেমন, এই জায়গা থেকে তোমাদের অনেকগুলো কৃষি খাত আছে, কৃষি উপখাত আছে, হ্যাঁ, তারপরে কৃষি কাঠামো আছে, যেগুলো সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই জিনিসগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ আমি তোমাদের সেইগুলো বলে দেবো যে আসলে এই টপিকটা সিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের তো ক্লাস থাকতেছেই, সেখানে আমরা সিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখো, কোনটি কৃষির ক্ষেত্রে সব থেকে বড় উপখাত? এখানে উপখাতের কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে ভাই আপুরা বলো তো? উপখাতের কথা বলা হচ্ছে। উপখাতের কথা বলা হচ্ছে। কোনটা কালো নেব? না, কালো না, এখানে সাদাটা, সাদা নিলে দেখা যাবে না, আমাদেরকে লালটা নিতে হবে। লালটা নিলে সুন্দর দেখা যাবে। ওকে, উপখাতের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কৃষির সবচেয়ে বড় যে উপখাত হচ্ছে সেটা হচ্ছে আমাদের শস্য এবং শাকসবজি। শস্য এবং শাকসবজি। আচ্ছা, সবজি, দেখো, প্রাণী সম্পদ এটা কিন্তু একটা কৃষি খাত, মৎস্য সম্পদ এটাও কিন্তু একটা কৃষি খাত, বনজ সম্পদ এটাও কিন্তু একটা কৃষি খাত। কিন্তু কৃষির সবচেয়ে বড় যে উপখাত সেটা হচ্ছে শস্য এবং শাকসবজি। কারণ এটার অনেক বেশি ভ্যারাইটিস কিন্তু রয়েছে। আচ্ছা, সাদা সোনা নামে খ্যাত কোনটি? আমরা সবাই জানি যে সাদা সোনা নামে খ্যাত হচ্ছে চিংড়ি, ঠিক আছে? সাদা সোনা নামে হচ্ছে খ্যাত আমাদের চিংড়ি। কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার তুলে কয়েকজন মিলে, এটা আমরা এই জিনিসটা তোমাদের সিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের খামার কিন্তু আসবে, ঠিক আছে? খামার কয়েক প্রকার হতে পারে। একটা হচ্ছে জীবন নির্বাহী খামার হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে বহুমুখী খামার হতে পারে, ঠিক আছে? মিশ্র খামার হতে পারে, সমবায় খামার হতে পারে। এইরকম যে জীবন নির্বাহী খামার কোনটা? জীবন নির্বাহী খামার হচ্ছে আমরা এর একটা নির্দিষ্ট মাপ কিন্তু রয়েছে যে এত থেকে এত পরিমাণ, হ্যাঁ, যদি হয় তাহলে সেটা হচ্ছে জীবন নির্বাহী খামার, বা এত পরিমাণ হলে, এত একর হলে সেটা হচ্ছে কি বলে এটাকে, মিশ্র খামার, বা ঠিক আছে, সমবায় খামার, বা এরকম কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে। সেই পরিমাপটা তোমরা দেখে নেবা। জীবন নির্বাহী খামার স্বাভাবিকভাবে এটা 1.5 একরের কিন্তু কম হয়, অর্থাৎ 1.47, ঠিক আছে, 1.49 এর কম হয়। সেটা হচ্ছে আমাদের জীবন নির্বাহী খামার। সেইখানে
কোনো প্রকার কি বলে এটাকে ব্যবসার উদ্দেশ্য কোনো কিছু উৎপাদন করা হয় না, বরং সেইখানে নিজের জীবন পরিচালনার জন্য আমরা খেতে আমাদের স্বাভাবিকভাবে আমাদের গ্রামের বাড়িতে যাদের শাকসবজি বা ধান আবাদ করার জন্য যে ছোট জমি থাকে সেইটাই কিন্তু মূলত জীবন নির্বাহী খামার। বহুমুখী খামার হচ্ছে সেখানে বোধ সে ব্যবসা করার জন্য সেখানে ফসল উৎপাদন করে, আবার সাথে সাথে তার জীবন পরিচালনার জন্য সে কি করে ফসল উৎপাদন করে। মিশ্র খামার হচ্ছে সেম। ওকে, এবং বহুমুখী হচ্ছে বিভিন্ন ফসল থাকে, আর মিশ্র খামার হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ফসল থাকে এবং এখানে উদ্দেশ্য ভিন্ন ভিন্ন থাকে, জীবন নির্বাহ প্লাস হচ্ছে ব্যবসা। ওকে, ব্যবসা, ঠিক আছে। এরপরে সমবায় খামার, যেটা এই সমবায় খামারটা হচ্ছে অনেকে মিলে যেটা করে। ওকে, অনেকে মিলে যে খামারটা রেডি করে সেইটাকে মূলত বলে হচ্ছে সমবায় খামার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক কে? বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক হচ্ছে কার্ল এরেকি। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা। বায়োটেকনোলজি এটার যে প্রবর্তক এটা হচ্ছে কার্ল এরেকি। কার্ল এরেকি। ওকে, এরপরে 5 নাম্বার কি বলতেছে? 5 নাম্বার বলতেছে কোন ফসলে কৃষি জমির দরকার হয় না, কৃষি জমির প্রয়োজন হয় না। তুলা, এটা তো হচ্ছে তোমার একটা আবাদ করতে কিন্তু জমি লাগে, তুলা গাছ আমরা অনেকেই দেখেছি। চা, এটার জন্য কিন্তু জমি লাগে। তারপরে গম, এটার জন্য জমি লাগে। কিন্তু এই যে মাশরুম উৎপাদনের জন্য কোনো প্রকার জমির উৎপাদন দরকার হয় না। মাশরুম কিন্তু ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু এটা কিন্তু চাষ করা যায়। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমাদের অ্যাডমিশনেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দেখো এটা 2017 সালে এসেছিল। কিন্তু ডক্টর মাকসুদুল আলম কোন গাছের জীবন রহস্য উন্মোচন করেন? তিনি কিন্তু পাটের যে জিনোম, ঠিক আছে, পাটের যে জিনোম, সেই জিনোম আবিষ্কারের মাধ্যমে তিনি কিন্তু পাট গাছের যে জীবন রহস্য, সেই জীবন রহস্যটা তিনি কিন্তু কি করেন? উন্মোচন করেন। আচ্ছা, বাংলাদেশের কোন ধরনের খামার অধিক প্রচলিত? বাংলাদেশে বেশিরভাগ কিন্তু জীবন নির্বাহী খামার। গ্রামে গঞ্জে তোমরা দেখলে সেখানে দেখতে পাবা যে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু গ্রামের যে নিজেদের জমিতেই হচ্ছে, অল্প কিছু জমি আছে সেই জমিতেই চাষাবাদ করে তারা কিন্তু জীবন নির্বাহ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জীবন নির্বাহী খামারের সংখ্যাটা বেশি। ওকে, এরপরে 7 নাম্বার দেখো কোন ধরনের খামারে অধিক রয়েছে? এটা হচ্ছে বললাম যে জীবন নির্বাহী খামার। 8, কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? পৃথিবীর প্রাচীন পেশাদের মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষিকাজ। এই কৃষিকাজ কিন্তু এটা পৃথিবীর সূচনার পরপর থেকে মানুষ কিন্তু সর্বপ্রথম যেটা শিখেছে সেটা হচ্ছে কৃষিকাজ। আগে মানুষ এই কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করত। ওকে, 9 নাম্বার উৎপাদনকারী, এরপরে হচ্ছে মধ্যস্বত্বভোগী, এরপরে দেন পাইকারি ব্যবসায়ী, তারপরে হচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে যায়, তারপরে ভোক্তা। এই যে প্রবাহ, এই প্রবাহটা মূলত কি নির্দেশন করে? এটা হচ্ছে বিপণন মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা, ঠিক আছে। দেখো উৎপাদনকারী একজন কিন্তু প্রত্যেকটা জিনিসে তোমরা ফার্স্ট পেপারে জানো যে একজন প্রডিউসার থাকে, আর একজন হচ্ছে কি সাপ্লায়ার থাকে, একজন ভোক্তা থাকে আর একজন কি উৎপাদক থাকে, ঠিক আছে। আমরা যারা কিনি আমরা কিন্তু ভোক্তা, ঠিক আছে, এবং যে উৎপাদন করে সে কিন্তু হচ্ছে উৎপাদনকারী, প্রডিউসার। আচ্ছা, এখন যে উৎপাদন করে সে কিন্তু দালালের কাছে বিক্রি করে দেয়, মধ্যস্বত্বভোগী দালালের কাছে বিক্রি করে। তারপরে সে আবার পাইকারের কাছে বিক্রি করে দেয়, পাইকার আবার সেই জিনিসগুলো কিনে সেটা খুচরা বিক্রি করে, মানে হচ্ছে আবার সেটাকে বিভিন্ন মানুষের কাছে সে হচ্ছে ছোট ছোট দোকানদারের কাছে বিক্রি করে দেয়, এবং তার কাছ থেকে কিন্তু ভোক্তা ভোক্তা আমরা যারা আছি আমরা কিন্তু জিনিসগুলো কিনি। এই যে এই প্রবাহটা মূলত নির্দেশনা করে কাকে? বিপণন পদ্ধতিকে। আচ্ছা, একটি দেশে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? একটা দেশে স্বাভাবিকভাবে 25%, 25% জমি যদি থাকে, হ্যাঁ এই যে 25 আছে, ঠিক আছে, যদি 25% জমি বনভূমি থাকে তাহলে ইটস এনাফ, এর নিচে থাকলে নয়। আচ্ছা, 10 নম্বর পর্যন্ত আমরা সলভ করে ফেললাম। এরপরে 11 নম্বর দেখো উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার মোট কত প্রকার? উৎপাদনের উদ্দেশ্যে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জীবন নির্বাহী আর একটা হচ্ছে কি বহুমুখী। ওকে, কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস 9 কোনটি? অপ্রাতিষ্ঠানিক উৎস 9 বলেছে, এই যে
নয় বলছে মানেই কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে নয় মানে এটা এর মধ্যে কোনটা নয়। এই নয়টা কিন্তু অনেক সময় মনে থাকে না, নয়টাকে অনেক সময় হয় মনে হয়, ঠিক আছে? এই নয়টাকে হয় মনে করে তুমি অ্যান্সার দিলেই শেষ। তোমার অ্যান্সারটা তুমি কনফিডেন্টলি বলবা যে মাই গুডনেস আমি তো পাইলাম, কিন্তু ওই যে ছোট্ট একটা না আছে, ওই নাটা যদি তুমি দেখো নাই না, ওই নাটা না দেখার কারণে দেখবা গয়া তো গয়া, ঠিক আছে? পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যখন তুমি দেখবা যে আরেকজনের সাথে প্রশ্ন যখন মিলাবা, তখন দেখবা এই কি রে, এটা তো এরকম না এরকম, আমি তো ওইখানে হয় দেখছি। যখন অ্যান্সার দিবা হয় মনে করে, কিন্তু পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যখন তোমার বন্ধুর সাথে মিলাবা, তখন সে বলবে আরে বন্ধু এখানে তো হয় না, এখানে নয় আছে। তখন মাথায় হাত, আবার হা আছে তুমি না বুঝছো, না আছে হা বুঝছো, এমনটা করা যাবে না। এমনটা করবা তো পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে না। এই জন্য পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। তোমার পরীক্ষায় কতটুকু লিখতেছো, কিভাবে লিখতেছো, এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া আপুরা তোমার প্রশ্নটা ভালোভাবে পড়া। প্রশ্নটা ভালোভাবে পড়বা, বুঝবা, দেন অ্যান্সার টিক করবা। এই দেখো 30টা এমসিকিউ এর জন্য তোমার অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট তো 100% থাকবেই। আবার পরীক্ষার সেন্টারে মাঝে মাঝে বেশিও থাকে, ঠিক আছে? দেখা যায় যে সিকিউ এর পেপার দিতে দিতে এমসিকিউ এর আরও বেশি সময় পাওয়া যায়। তো একটু ভেবেচিন্তে তুমি অ্যান্সারটা দাও না কেন? একটু ভেবেচিন্তে, এক একটা এমসিকিউ দেওয়ার জন্য তোমাকে সরকার 1 মিনিট করে টাইম দিয়েছে, তুমি আগে দিবা কেন? তুমি তোমার টাইমটাকে প্রপার ইউটিলাইজ করো, আগে আগে না দিয়ে তুমি একটু ভালোভাবে পড়ো, পড়ে দেন অ্যান্সার করো, তাহলেই না ভুল না হয়। ওকে, তাহলে এখানে 9 বলছে, তো 9 কি বলো তো ভাইয়াপুরা? 9 হচ্ছে দেখো গ্রাম্য মহাজন, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক না, এটা অপ্রাতিষ্ঠানিক। অর্থাৎ এটা গ্রাম্য মহাজন থেকে ঋণ নেওয়ার জন্য আমাদের কোনো প্রতিষ্ঠানের দরকার হয় না, এটা অপ্রাতিষ্ঠানিকভাবে আমরা পেয়ে যাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এটাও কিন্তু হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, এটা কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেই না। আত্মীয় স্বজনের কাছে টাকা করতে ডকুমেন্ট লাগে না, ঠিক আছে? এরপরে গ্রাম্য ব্যবসায়ী এবং দোকানদার, এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক। 9 বলছে, তাহলে 9 হচ্ছে এই যে এই পল্লী উন্নয়ন বোর্ড, ঠিক আছে? এই পল্লী উন্নয়ন বোর্ড থেকে তোমার যদি কোনো সাহায্য নিতে হয় বা ঋণ নিতে হয়, তাহলে দেন অবশ্যই ইউ হ্যাভ টু গো থ্রু দ্য পলিসি অর প্রসেস, ঠিক আছে? তোমাকে একটা প্রসেস বা একটা পলিসির মধ্য দিয়ে যেতে হবে, সেটাই বলতেছে। ওকে, এরপরে 13 নাম্বার, চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটি? চাষাবাদ, চাষাবাদের জন্য আয়তন ভিত্তিক চাষাবাদ করতে পারবা তুমি কোথায়? জীবন নির্বাহী খামার, ঠিক আছে? ব্যক্তি মালিকানাধীন খামারেও চাষাবাদ করা যায়, কিন্তু চাষাবাদের আয়তন ভিত্তিক যে খামার সেটা হচ্ছে আমাদের কি বলতো? জীবন নির্বাহী খামার। ওকে, 14, বাংলাদেশে আদর্শ কৃষি খামার কত? এই যে 3 একর, 3 একর হচ্ছে, এটা ভালোভাবে মাথায় রাখবা, এটা ভালোভাবে মাথায় রাখবা ভাইয়াপুরা। 3 একর হচ্ছে বাংলাদেশে একটা আদর্শ খামারের কি পরিমাপ। একটা আদর্শ খামারের আয়তন হচ্ছে কত একর? 3 একর। 15, ওকে, বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে কোন ধরনের খামার বেশি প্রচলিত রয়েছে? জীবন নির্বাহী খামার, ঠিক আছে? বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বিভিন্ন দেশে জীবন নির্বাহী খামারগুলো বেশি প্রচলিত, অর্থাৎ ব্যবসায়ের থেকে নিজের প্রয়োজনটাকে বিভিন্ন দেশে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাংলাদেশে কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি? উপানুষ্ঠানিক উৎস হচ্ছে আমাদের, দেখো কৃষি ব্যাংক, এটা কিন্তু উপানুষ্ঠানিক নয়, আমাদের উপানুষ্ঠানিক হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে আমাদের উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক, ঠিক আছে? মূল হচ্ছে আনুষ্ঠানিক হচ্ছে এই যে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, সম ব্যাংক, এগুলো সব হচ্ছে আনুষ্ঠানিক, কিন্তু উপানুষ্ঠানিক হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক। ওকে, 17 নম্বর, কোনটি কৃষি প্রযুক্তির উপাদান? কৃষি প্রযুক্তির উপাদান হচ্ছে সার, পরিকল্পনা এটা তো না, শ্রম এটাও না, আবহাওয়া এটাও কিন্তু কৃষি প্রযুক্তির উপাদান না। সার হচ্ছে কৃষি প্রযুক্তির উপাদান। দেখো পরিশ্রম, এটা তো হচ্ছে একটা লেবার শক্তি, ঠিক আছে? লেবার পাওয়ার, এটা তো লাগবেই। আবহাওয়া, এটার সাথে প্রযুক্তির কি সম্পর্ক? কৃষি প্রযুক্তির কি সম্পর্ক? এটা তো কোনো প্রযুক্তি না, সারটা হচ্ছে প্রযুক্তি, রাইট? ওকে, 18 নাম্বার, নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশে চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? ধান এটা বেশি উৎপাদন হয়, পাট এটা উৎপাদন হয়, তামাক এটা উৎপাদন হয় যথেষ্ট, কিন্তু গম, এই গমটা বাংলাদেশে মানুষ গমের রুটি খায়, ঠিক আছে? গম দিয়ে বিভিন্ন রকম নুডলস বানানো হয়, কত কিছু বানানো হয় গম ভুট্টা দিয়ে, ঠিক আছে? কিন্তু এই গমটা বাংলাদেশে চাহিদার তুলনায় আসলে কম আবাদ করা হয়। আচ্ছা, 19, বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান বেশি? সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই যে শস্য এবং শাকসবজির অবদান বাংলাদেশের জিডিপিতে। কৃষির বলছে, এই যে কৃষির উপাদান বেশি, যেহেতু কৃষির বলছে, ঠিক আছে? স্বাভাবিকভাবে এইখানে
এই যে জিডিপিতে উপখাতের অবদান সবচেয়ে বেশি বেশি হচ্ছে কৃষি খাতের, ঠিক আছে। মৎস্য, তারপরে বনজ, এরপরে পশু সম্পদ, এগুলো থেকে আমাদের শস্য বা শাকসবজি যে আছে সেটার অবদান সবচেয়ে বেশি। ওকে, এরপরে 20 নম্বর বলতেছে শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি? শস্য বহুমুখীকরণ যদি হয় তাহলে আসলে কিভাবে উৎপাদন বৃদ্ধি পায়, ঝুঁকি বৃদ্ধি, দক্ষতা হ্রাস, মাটির উর্বরতা হ্রাস। এই যে ঘ নাম্বার, মাটির উর্বরতা হ্রাস পাবে। যখন দেখা যাবে যে এক মাটিতে বিভিন্ন রকম ফসল উৎপাদন করা হবে, তখন হচ্ছে এই মাটির যে ইয়াটা থাকবে, মাটির যে আঁশটা থাকবে বা মাটির যে পুষ্টিটা, সেই পুষ্টিটা আস্তে আস্তে কিন্তু কি হবে, হ্রাস পেয়ে যাবে। তো এই মাটির উর্বরতা কি পাবে, হ্রাস পাবে। ওকে, এরপরে 21 নম্বর, বাংলাদেশের কোন খাতের অবদান ক্রমশ কমেছে? কৃষি খাতের অবদান ক্রমশ কি করেছে, কমেছে। কারণ একটা দেশের উন্নয়নের মানদণ্ড তখনই বোঝা যাবে যখন যেই দেশের কৃষির অবদান, ঠিক আছে, জিডিপিতে যদি কৃষির অবদান ক্রমশ হ্রাস হয় এবং যন্ত্রপাতি, ঠিক আছে, যন্ত্রপাতি এইটার যে অবদান, এইটার অবদান যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে সেটা আসলে উন্নতির পথে হাঁটতেছে। কিসের পথে হাঁটতেছে, উন্নতির পথে হাঁটতেছে। কিন্তু কৃষির পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং যন্ত্রপাতির পরিমাণ যদি হ্রাস কমে যায়, তখন বুঝতে হবে সেটা কোথায় যাচ্ছে, অবনতিতে যাচ্ছে, অবনতিতে যাচ্ছে। কারণ কৃষিকাজ যদিও মুখে শুনতে শোনায় ভালো যে কৃষক, কিন্তু বাস্তবতা হচ্ছে যত তুমি দেশকে কৃষি কাজের যে মানে কৃষির ভ্যালুটা যত কমাতে পারবা, তত কিন্তু তোমার দেশ কিন্তু উন্নতির দিকে যাবে। যন্ত্রের দিকে যত বেশি ঝুঁকবা, তত তোমার দেশ বা উন্নতির দিকে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশে ক্রমশ যে ক্রমশ কিন্তু কমতেছে আমাদের এই কৃষির যে অবদান, ঠিক আছে, কৃষি খাতের অবদান কিন্তু ক্রমশ কমছে। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন হলো 3 একর। এটা আমরা একটু আগে জেনেছি যে একটা আদর্শ খামারের আয়তন হচ্ছে কত একর, 3 একর। আচ্ছা, লবণাক্ততা সহিষ্ণু ধান কিসের উদাহরণ? লবণাক্ততা সহিষ্ণু ধান, এটা হচ্ছে আমাদের ওই যে বায়োটেকনোলজির মাধ্যমে নতুন প্রকার বিভিন্ন রকম ধান আবিষ্কার করেছে। ওই যে সাগর যে এলাকাগুলো রয়েছে, সেই সাগর এলাকাগুলোতে কিন্তু সাগর যে এলাকাগুলো রয়েছে সেখানকার পানি কিন্তু লবণাক্ত, ঠিক আছে। এই লবণাক্ত পানি যুক্ত যে এলাকাগুলো আছে, সেই লবণাক্ত পানিযুক্ত এলাকাতে যে ধানগুলো রয়েছে, সেই ধানগুলো মূলত হচ্ছে বায়োটেকনোলজি, ঠিক আছে। বায়োটেকনোলজির মাধ্যমে আসলে এটা উন্নয়ন করা সম্ভব হয়েছে। ওকে, এরপরে 24 নম্বর, মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার? মালিকানার ভিত্তিতে হচ্ছে কৃষি খামার কত প্রকার ভাইয়াপুরা? এই কত প্রকার? মালিকানার ভিত্তিতে কৃষি খামার হচ্ছে 3 প্রকার। মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার? 3 প্রকার। জলবায়ু পরিবর্তনের, হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখো তো যে মালিকানার ভিত্তিতে যে খামার 3 প্রকার কয় ভাগে বিভক্ত করা হয়েছে সেটা কি কি, ঠিক আছে। একটা হচ্ছে সমবায়, আরো 2টা কি কি বলো। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। জলবায়ু একটা দেশের পরিবর্তন হলে সেখানে উষ্ণতা কিন্তু কি পাবে, বৃদ্ধি পাবে। 26, বাংলাদেশের কৃষি পণ্যের বেশিরভাগ মুনাফা কারা ভোগ করে? বেশিরভাগ মুনাফা কিন্তু কৃষকরা না। আমরা দেখি যে কৃষকরা আসলে কান্না করে, ঠিক আছে। মানুষের মনুষ্যত্ববোধ আসলে কোথায় গিয়ে পৌঁছে তোমরা বিভিন্ন সময় দেখবা। যেমন কিছুদিন আগে ক্যাপসিকাম একটা ভিডিওতে দেখলাম যে ক্যাপসিকাম চাষাবাদ করেছে এবং বাম্পার ফলন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে বিক্রি করতে পারতেছে না সেই জিনিসগুলো, যেটার এত দাম, এত মূল্যবান একটা জিনিস, কিন্তু সে বিক্রি করতে পারতেছে না। কেন? মধ্যস্বত্বভোগী, তার দাম নাই। সে যতগুলো খরচ করেছে তত টাকা সে আর্ন করতে পারতেছে না, এই কারণে সে অনেক বিপদে পড়ে কান্না করতেছে। আমাদের দেশের কৃষকদের অবস্থা হচ্ছে এই, তারা প্রপার ওয়েতে সোনালী ফসল তারা ফলাচ্ছে, কিন্তু তারা হচ্ছে অবহেলিত। তারা দালালদের খপ্পরে পড়ে, মধ্যস্বত্বদের খপ্পরে এবং বাজারের অনিয়ন্ত্রণ অবস্থার কারণে এবং সঠিকভাবে রপ্তানি না করার কারণে, হ্যাঁ, তারা আসলে আলটিমেটলি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং বাংলাদেশের কৃষিতে সেরকম আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এই হচ্ছে আমাদের দেশের কৃষির অবস্থা। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কৃষকরা আসলে এই কৃষি পণ্যের যে বেশিরভাগ যে মুনাফা, এটা ভোগ করতে পারে না। তারপরে সরকার কি পাবে? সরকার তো হচ্ছে পায় না, আসলে সরকার ভোগ করতে পারে না, সরকারও ভোগ করতে পারে না। সরকারের দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে সেই মানুষজনই কিন্তু এগুলো ভোগ করে।
তারপরে সমবায় সমিতি, এখানে সমবায় সমিতি কোথা থেকে আসবে তারাও কিন্তু এখানে পায় না। মূল যেটা করে সেটা হচ্ছে এই যে মধ্যস্বত্বভোগীরা বা মাঝখানে যে দালাল সম্প্রদায় যারা থাকে তারা কিন্তু আসলে বেশি মুনাফা অর্জন করে। আচ্ছা 27 নাম্বার, কোন ধরনের অঞ্চল চিংড়ি মাছের জন্য অধিক উপযোগী? আচ্ছা চিংড়ি মাছের জন্য উপকূলীয় অঞ্চল, ঠিক আছে, সমুদ্রের যে উপকূলের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো হচ্ছে চিংড়ি মাছের জন্য অধিক বেশি উপযোগী। উত্তরাঞ্চল না, উত্তরাঞ্চলে তো আসলে বৃষ্টি কম হয় বা হচ্ছে ওই অঞ্চলে তো পানি কম। গ্রামাঞ্চল, হ্যাঁ উপকূলীয় অঞ্চলের মধ্যে গ্রামাঞ্চল হতে পারে, কিন্তু এখানে উপকূলীয় অঞ্চল যেহেতু হচ্ছে গ্রামাঞ্চল অ্যান্সার নেওয়া যাবে না। পার্বত্য অঞ্চলও নয়, এখানে উপকূলীয় অঞ্চল হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপরে বাংলাদেশের বনভূমি কয় ভাগে বিভক্ত? বাংলাদেশের বনভূমি কিন্তু 4 ভাগে বিভক্ত। বাংলাদেশের বনভূমি কয় ভাগে বিভক্ত? বাংলাদেশের বনভূমি হচ্ছে 4 ভাগে বিভক্ত। নার্সারি স্থাপন কোন কার্যক্রমের অংশ? নার্সারি স্থাপন হচ্ছে বনায়ন কার্যক্রমের অংশ। কোন কার্যক্রম? নার্সারি স্থাপন, এটা হচ্ছে বনায়ন করতেছে। সমবায় কার্যক্রমের সাথে নার্সারির কি সম্পর্ক? শস্য না, নার্সারি তো শস্য না। আচ্ছা কৃষি কার্যক্রমের সাথে সম্পর্কিত, কিন্তু স্পেসিফিকভাবে এটা বনের সাথে সম্পর্কিত। মাশরুমের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? মাশরুম সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য, ইয়েস। তারপরে হচ্ছে ফলন পেতে অধিক সময় লাগে, হ্যাঁ। না না, মাশরুম অত বেশি সময় লাগে না। ঔষধি গুণ সম্পন্ন, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 এবং 3। এটা হচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। ওকে, এই মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, এখানে আমি তেমন সময় দিচ্ছি না। আচ্ছা এরপরে এই যে বিভিন্ন রকম যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। তারপরে এই যে দেখো এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো তোমরা মাস্ট পড়বা। যে কৃষিতে সিদ্ধান্ত গ্রহণকারী একককে বলা হয় কৃষি ফার্ম। কৃষি ফার্ম কাকে বলা হয়? কৃষিতে সিদ্ধান্ত গ্রহণকারী একক যে ফার্ম, সে একক যে যেটা একক, সে একককে বলা হয় কৃষি ফার্ম। বাংলাদেশের কৃষিতে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি, এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য বাংলাদেশের কৃষির। বর্তমান যদিও বা প্রাচীন ওই যে লাঙ্গল দিয়ে হাল চাষ করা, এটা বর্তমানে আমরা দেখি না, আমরা দেখি কৃষিতেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কি? কৃষি অর্থনীতিতে। আচ্ছা বর্তমানে বাংলাদেশের পতিত অবস্থায় পড়ে আছে প্রায় 24 লক্ষ একর জমি বাংলাদেশে পতিত অবস্থায় পড়ে আছে শুধু শুধু। আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। মোট জমির শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন, অর্থাৎ একটা দেশের মোট 25% বনভূমি থাকা দরকার। এই কথাগুলো কিন্তু হুবহু এমসিকিউ চলে আসবে। আচ্ছা অর্থকরী ফসলের অপর নাম হচ্ছে বাণিজ্যিক ফসল। যেগুলো আমাদের অর্থকরী ফসল, সবাই একটু কমেন্ট বক্সে তোমরা ভাইয়া আপুরা লেখো তো যে অর্থকরী ফসল কি কি। আমি কয়েকটা বলতেছি, পাট একটা অর্থকরী ফসল, চা একটা অর্থকরী ফসল, চিংড়ি একটা অর্থকরী ফসল, আমাদের ইলিশ মাছ একটা অর্থকরী ফসল। অর্থাৎ যেই ফসলগুলোকে রপ্তানি করা হয় মূলত সেগুলোই হচ্ছে আমাদের কি? অর্থকরী ফসল। অর্থাৎ যেগুলো থেকে আমরা অর্থ পাই সেটাই হচ্ছে আমাদের কি? অর্থকরী ফসল। আশা করি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প। দ্বিতীয় অধ্যায় ছিল বাংলাদেশের কৃষি নিয়ে, এবার আমাদেরকে শেখাচ্ছে বাংলাদেশের আসলে শিল্প এবং শিল্পের শ্রেণী বিভাগ। তাহলে ওইখানে সিকিউ এর জন্য দ্বিতীয় অধ্যায়ে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে খামার, ঠিক আছে, খামারের যে আয়তন, বহু সমবায় খামার, তারপরে হচ্ছে জীবন নির্বাহী খামার, ঠিক আছে, এই যে বহুমুখী খামার, এই খামারগুলোর পরিচয় জানবা এবং এগুলোকে রিলেট করার চেষ্টা করবা। এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় বলেছি যে কোন খামারের আয়তন কেমন, আয়তন ভেদে খামারের যে ডিস্টিংশনগুলো, পার্থক্যগুলো, এগুলো ভালোভাবে পড়বা। ওকে, নিচের কোনটি সংরক্ষিত বাণিজ্য শিল্পের উদাহরণ? দেখো এই হার্ডওয়্যার না, এটা আসলে সংরক্ষিত না, ঠিক আছে। বায়োটেকনোলজি এটাও না, সফটওয়্যার টেকনোলজি এটা না। টাকশাল এটা হচ্ছে একটা সংরক্ষিত না। টাকশাল কি বলতো? টাকশাল হচ্ছে যেখানে টাকা তৈরি করা হয়। কি তৈরি করা হয়? টাকা তৈরি করা হয়, সেটাকে মূলত বলা হয় কি? টাকশাল। আচ্ছা বাংলাদেশের যেখানে টাকা তৈরি করা হয় সেটাকে আমরা কি বলি? সেটাই বলা হয় টাকশাল। আচ্ছা এরপরে 42 নম্বর, নিচের কোনটি শ্রমনিবিড় শিল্প? শ্রমনিবিড় শিল্প, দেখো একটা হচ্ছে মানে কৃষিতে শিল্পের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে শ্রমনিবিড়, আরেকটা হচ্ছে ওই টাকা মানে অর্থনিবিড়, ঠিক আছে। মানে শ্রমনিবিড় কোনটা? শ্রমনিবিড়টা হচ্ছে যেখানে টাকা টাকা কম, সহজ ভাষায় বুঝো, ঠিক আছে, আমি সহজ মানুষ, ঠিক আছে, ছোট মানুষ ছোটভাবে বুঝাই। টাকা কম কিন্তু শ্রম বেশি, শ্রম বেশি। এখানে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের সিকিউতে একটা কিন্তু চার্ট আসবে, সিকিউতে কিন্তু একটা কি আসবে?
চার্ট আসবে এবং এখানে লিখবে যে আসলে এইটা যে উৎপাদনটা হচ্ছে এইরকম এরকম রেট, ঠিক আছে, এবং এতগুলো শ্রমিক লাগে এবং শ্রমিকদেরকে এত টাকা দেওয়া হয়। আবার ধরো একটা কাপড় বাংলাদেশে উৎপাদন করতে সেইখানে টাকা দিতে হয়, 1000 লোককে খাটানো যায় 10,000 ডলার দিয়ে, ঠিক আছে, 1000 লোককে খাটানো যায়। আবার সেম কাজ তুমি মানে আমেরিকাতে যদি করতে চাও তাহলে দেখা যাবে যে সেখানে 10,000 ডলারে তুমি 1000 জন লোককে পাবা না, সেখানে তুমি পাবা হচ্ছে 10 জন লোককে, ঠিক আছে। তো এই যে পার্থক্যটা, ঠিক আছে, যেখানে টাকা বেশি কিন্তু লোক কম, সেটা হচ্ছে শ্রমনিবিড় না, সেটা হচ্ছে অর্থনীতির, ঠিক আছে। এটা সামনে আসবে। কিন্তু যেখানে টাকা কম কিন্তু শ্রম বেশি, টাকা কম দিচ্ছে কিন্তু শ্রম বেশি নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি শ্রমনিবিড়। সেটাই বলতেছে যে নিচের কোনটি শ্রমনিবিড় শিল্প? সাবান শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প? না, এগুলো আসলে শ্রমনিবিড় না। কিন্তু আমাদের বাংলাদেশের যে পোশাক শিল্প রয়েছে সেই পোশাক শিল্প কিন্তু একটা শ্রমনিবিড় শিল্প। ওকে, স্বল্প মূলধন হালকা যন্ত্রপাতি, স্বল্প মূলধন হালকা যন্ত্রপাতি, দেশীয় কাঁচামাল কোন শিল্পের বৈশিষ্ট্য? হালকা যন্ত্রপাতি আসতেছে, দেশীয় কাঁচামাল। হাইটেক শিল্প না, হাইটেক শিল্প তো হচ্ছে যেগুলো আর কি টেকনোলজি ভিত্তিক যে শিল্পগুলো সেগুলো হচ্ছে হাইটেক শিল্প। মাঝারি শিল্প এটাও কিন্তু না, মাঝারি শিল্প হবে না, ঠিক আছে, কারণ মাঝারি শিল্পে কিন্তু হালকা যন্ত্রপাতি থাকে না, এখানে কিন্তু ভারী যন্ত্রপাতি থাকে। আবার সংরক্ষিত শিল্প এটাও কিন্তু না। তাহলে হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পে কিন্তু অত ভারী কোনো জিনিসপত্র লাগে না, সেখানে হালকা কিন্তু জিনিসপত্র লাগে। এরপরে ওকে, বাংলাদেশের কোন শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি? বৃহৎ শিল্পে নাকি ক্ষুদ্র শিল্পে, কুটির শিল্পে, মাঝারি শিল্পে? আচ্ছা, এই যে কুটির শিল্পে, কুটির শিল্পে কিন্তু আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি, কারণ কুটির শিল্প হচ্ছে ছোট ছোট ঘরের মধ্যে 10 জনের বেশি হতে পারবে না, 10 জনের কমে যে পরিমাণ মানুষ যে একসাথে বসে যে একটা শিল্প কাজ করে, ঠিক আছে, সেটাই মূলত কুটির শিল্প। বৃহৎ শিল্পের শ্রেণীভুক্ত কোনটা? বৃহৎ শিল্প পাট এবং বস্ত্র, এটা কিন্তু বৃহৎ শ্রেণীর শিল্প। বাঁশ বেত এটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের। আর কুটির শিল্পে আমরা এই বাঁশ বেতের ব্যবহার দেখি। বেত এবং সার, এখানে বেতটা হচ্ছে তোমার কুটির শিল্প ধরা যায়, কিন্তু সারটা কিন্তু আবার হাইটেক শিল্প, ঠিক মানে বৃহৎ শিল্প। বাঁশ এবং কাগজ, এই যে বাঁশটা হচ্ছে কুটির শিল্প কিন্তু কাগজটা কিন্তু বৃহৎ শিল্প, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই এই পাট এবং বস্ত্র এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের বৃহৎ শিল্পের সাথে যায়, কিন্তু বাকিগুলো একটা যায় তো আরেকটা যায় না, এই জন্য আমরা ক নাম্বার অ্যান্সার নিলাম। ওকে, এরপরে 45, ঠিক আছে, 45 গেল। 46, বর্তমানে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প কোনটি? প্রধান রপ্তানিমুখী শিল্পী হচ্ছে প্রধান তৈরি পোশাক, আসলে তৈরি পোশাক বিজিএম, ঠিক আছে, এই বিজিএম এটাকে বলা হয়। এইখান থেকে কিন্তু সবচেয়ে বেশি আমরা রপ্তানি করতে পারি, ঠিক আছে, তৈরি পোশাক। বৃহৎ শিল্পের অন্তর্গত কোনটি? বৃহৎ শিল্প কোনটা? ঔষধ, প্রিন্টিং প্রেস, নাকি হচ্ছে প্রসাধনী, নাকি হচ্ছে হুঁশিয়ারি? বৃহৎ শিল্প কোনটা? প্রসাধনী না, এখানে আমরা এই ঔষধটাকে দেখতে পাচ্ছি, ঔষধটা হচ্ছে তোমার কি বৃহৎ শিল্পের অন্তর। এর মধ্যে প্রিন্টিং এটা কিন্তু বৃহৎ শিল্প না, এটা কিন্তু ছোট একটা কম্পিউটারের প্রিন্টিং কিন্তু দেওয়া যায়। প্রসাধনী এটাও কিন্তু বৃহৎ শিল্প না, হ্যাঁ, জিনিসপত্র বানানো না। হুঁশিয়ারি এটাও কিন্তু না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ঔষধ, এটা কিন্তু একটা বৃহৎ শিল্পের মধ্যে পড়ে, কারণ ঔষধ তৈরি উৎপাদনে অনেক বেশি লোকের দরকার হয়, জনবলের দরকার হয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রির দরকার হয়। ওকে, বিএসটিআই এর কাজ কি? বিএসটিআই, ঠিক আছে, বিএসটিআই এর কাজ হচ্ছে এই যে পণ্যের মানকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে বিএসটিআই এর কাজ। তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়, ঠিক আছে। প্রথম হচ্ছে কে? প্রথম হচ্ছে চীন, 1 নম্বর হচ্ছে চীন, পোশাক রপ্তানির দিক থেকে ফার্স্ট হচ্ছে চীন, সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশ। আচ্ছা, কোনটি চা শিল্পের প্রধান সমস্যা? দরপতন, অনিয়মিত বৃষ্টিপাত, সংরক্ষণের অভাব, বিদ্যুৎ জ্বালানি ঘাটতি? অনিয়মিত বৃষ্টিপাত। অনিয়মিত বৃষ্টিপাতের কারণে মূলত চা শিল্পের অন্তরায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ শিল্প কি? বৃহৎ শিল্প হচ্ছে পাট, এটা মানতে হবে। পাট এবং তৈরি পোশাক থাকলে ম্যাক্সিমাম টাইমে যদি শিল্পের দিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে পাট, আর যদি অর্থের দিকে বা টাকা পয়সার দিকে আসে টাকা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তৈরি পোশাক। ওকে, এরপরে 52, বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ শিল্প হচ্ছে পাট। আচ্ছা, 52,
52 নম্বর হচ্ছে আমদানি শিল্পের ক্ষেত্রে কোনটি সঠিক? আমদানি শিল্পের ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্পের ক্ষেত্রে, ধরো আমদানি বিকল্প শিল্পের ক্ষেত্রে কোনটি সঠিক? আমদানি বৃদ্ধি পায়, আমদানি হ্রাস পায়, বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বৃদ্ধি পায় এবং দেশে কর্মসংস্থান হ্রাস পায়। এটা হবে না, এটা হবে না। আমদানি বৃদ্ধি পায় নাকি আমদানি হ্রাস পায়? দেখো আমদানি মানে কি? আমদানি মানে হচ্ছে আমরা যেই পণ্যগুলো বাহির থেকে নিয়ে আসি, আর রপ্তানি মানে হচ্ছে যখন আমরা কোনো দেশ থেকে বাহিরে পাঠাই বিক্রির জন্য, তখন সেটাকে বলা হয় রপ্তানি। এবং বাহির থেকে কোনো জিনিস যখন বাংলাদেশে নিয়ে আসি, তখন সেটাকে বলা হয় আমদানি। ঠিক আছে, দেখো যখন আমরা কোনো জিনিস আমদানি করব, মানে বাহির থেকে নিয়ে আসব, এখন সেই জিনিসের যদি আমরা একটা বিকল্প তৈরি করি, ধরো আমরা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ধরো আমরা বাহির থেকে চিনি আমদানি করি। এখন চিনির বিকল্প কি হতে পারে? তোমরা এটা ফার্স্ট অধ্যায়ে পড়েছো, বিকল্প ফার্স্ট পত্রে, ঠিক আছে, এটা পড়েছো যে বিকল্প পণ্যটা কি। বিকল্প পণ্যটা ধরো এর কি হতে পারে? চিনির বিকল্প পণ্য গুড় হতে পারে, বা মিঠাই বা গুড় হতে পারে। এখন আমরা চিনি আমদানি করতে হয়, কিন্তু তার বিকল্প পণ্য আমরা গুড়কে দেশে এত পরিমাণে হিউজ পরিমাণে উৎপাদন করতে পারছি যে আসলে আমাদের চিনি কি আমদানি করতে হচ্ছে না। তার মানে কি, আমাদের দেশে যদি আমরা গুড় এর উৎপাদনটা বৃদ্ধি করে দেই, আলটিমেটলি আমাদের চিনি কিন্তু কম আমদানি করতে হচ্ছে, রাইট? তাহলে আমরা কি বুঝতেছি? যখন আমাদের আমদানি বিকল্প পণ্য বৃদ্ধি পাচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমাদের আমদানি কিন্তু কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এই গট ইট? এটা কি বুঝতে পারলা? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে ইয়েস, ডান, আলহামদুলিল্লাহ আমি বুঝেছি। ঠিক আছে, এবং তোমাকে আমি যদি বলি যে আমি তো গুড় এবং চিনি বিকল্প পণ্য দিলাম, তুমি যদি এখন পর্যন্ত ক্লাসটা দেখে থাকো, তাহলে তুমি একটা বিকল্প পণ্য লিখে যাও তোমার অন্যমতে। আমি গুড় এবং চিনি বললাম, একটা বিকল্প পণ্য, এরকম তুমি আরেকটা বিকল্প পণ্য বলে যাও। যেমন একটা হোয়াইট বোর্ড এর পরিবর্তে হতে পারে ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, এরকম একটা বিকল্প পণ্য তুমি বলে যাও। ওকে, তাহলে বুঝবো না তুমি ক্লাসটা দেখেছো। এরপরে কত নাম্বার? 52 গেল। 53, বাংলাদেশের রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য কোনটা? বাংলাদেশের রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য হচ্ছে চা। প্রধান প্রাথমিক দ্রব্য কি? চা, প্রাথমিক দ্রব্য। ওকে, চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের এই যে মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজারে হচ্ছে চা গবেষণা কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? মৌলভীবাজার। এটাও দ্বিতীয় চা নিলাম কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কোথায়? মৌলভীবাজার। এরপরে 56 নম্বর, পণ্য আমদানি না করে যদি নিজের দেশে পণ্য উৎপাদন করতে শিল্প কারখানা স্থাপন করা হয়, তাহলে তাকে কি বলে? তাহলে আমদানি বিকল্প পণ্য বলে। একটু আগে যেটা আমি তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট করে দিয়েছি যে আমদানি বিকল্প জিনিসটাকে। জিএসপি সুবিধা কোন খাতের সম্পর্কিত? জিএসপি সুবিধা এটা কিন্তু ওই তৈরি পোশাকের সাথে সম্পর্কিত। মানে এটা কিরকম? এটা হচ্ছে আমাদের দেশ থেকে যখন কোনো পণ্য অন্য দেশে যাবে, ইউরোপ আমেরিকা, আমরা কিন্তু জিএসপি সুবিধা পাই, তাহলে আমাদের এখানে শুল্কটা নেবে না, অর্থাৎ কর যেটা একটা দিতে হয় সেই করটা আমাদের থেকে নেবে না। এটাই হচ্ছে জিএসপি সুবিধা। ওকে, ট্যাক্সড হলিডে সুবিধা পান কারা? ট্যাক্সড হলিডে সুবিধা পান হচ্ছে এই যে রপ্তানিকারকরা। ঠিক আছে, যারা রপ্তানি করে তারা কিন্তু হচ্ছে কি পায়? ট্যাক্সড হলিডে। ট্যাক্সড হলিডে মানে হচ্ছে সেদিন ওই পণ্যের উপরে কিনে না সরকারকে কর দিতে হয় না। সরকারকে কর না দিয়ে যদি কোনো পণ্য যদি বাইরে রপ্তানি করা হয়, তাহলে সেটাকে বলা হয় কি? ট্যাক্সড হলিডে। এবং ট্যাক্সড হলিডে হলে আসলে রপ্তানি বৃদ্ধির জন্য মূলত সরকার এই স্টেপটা গ্রহণ করে। আচ্ছা, কোনটি অবৈধ অর্থনৈতিক কাঠামোর উপাদান? অর্থনৈতিক কাঠামোর উপাদান কিন্তু এই যে হাইটেক পার্ক, শিক্ষা, স্বাস্থ্য, মূল্যবোধ, এগুলো কিচ্ছু না। এগুলো হচ্ছে অর্থনীতির সাথে আসলে এগুলোর কোনো ভ্যালিডিটি নাই, এগুলোর কোনো সম্পর্ক নাই। হাইটেক পার্ক হচ্ছে মূলত অর্থনৈতিক কাঠামো। এই তোমরা কি বুঝতেছো এমসিকিউ গুলা? কথা বলো বাচ্চারা, বুঝতেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো অবশ্যই, আসলে তোমাদের কাছে কেমন লাগতেছে, এবং কোনো কোয়ারি বা প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, 49 গেল। এরপরে 59 গেল। 60, গ্রামীণ অর্থনীতি বিকাশের বিশেষভাবে সহায়ক হলো ক্ষুদ্র এবং কুটির শিল্প। গ্রামীণভাবে তুমি যদি উন্নতি করতে চাও, বৃহৎ শিল্প মানুষ অত গ্রামের মানুষ বুঝবে না, খাবে না। মাঝারি শিল্প এটাও না। প্রযুক্তি নির্ভর, এটা তো বুঝবেই না, বলবে এগুলো কি। ঠিক আছে, এদেরকে যদি ড্রোন নিয়ে যাও তাহলে বলবে এরকম একটা রিলস দেখলাম কোন একটা প্রোগ্রামে, যে ড্রোনকে দেখে অনেকেই গ্রামে এরকম অনেক সময় ভিডিও দেখি যে আসলে গ্রামের অনেকেই এরকম ফানি ভিডিও ছাড়ে যে গ্রামের মধ্যে চাচা গ্রামে হাঁটতেছে, এর মধ্যে দুষ্টু পোলাপান ড্রোন ছাড়ছে, তো ড্রোন দেখে চাচা দৌড় 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 সেই দৌড়। ঠিক আছে,
এরকম কিন্তু অনেক কিন্তু ঘটনা ঘটে, ঠিক আছে। তো এই হচ্ছে গ্রামীণদের অবস্থা। সেখানে প্রযুক্তি কিভাবে কাজ করবে? তো সেখানে কাজ করবে কি ক্ষুদ্র এবং কুটির শিল্পের মাধ্যমে কিন্তু আমরা তাদের অর্থনীতি বিশেষ কিন্তু সহায়ক হিসেবে পালন করতে পারে। এরপরে 81, বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্প কোনটা? বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্প হচ্ছে আমাদের এই রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী শিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্প। ওকে। এরপরে 62, অপ্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্যগুলো কোনটা? তৈরি পোশাক। তৈরি পোশাক হচ্ছে অপ্রচলিত তৈরি পোশাক হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। ওকে, এরপরে হচ্ছে কোন সালে দেশে সর্বপ্রথম তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? 1976 সালে। 1976 সালে সর্বপ্রথম তৈরি পোশাক কি করা হয়? বিদেশে রপ্তানি করা হয়। পিপিপি এর পুনরূপ হচ্ছে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কত সালে দেশে বেসরকারি বিনিয়োগের ঊর্ধ্বগামী তুলে দেওয়া হয়? 1978 সালে। মাইক্রো শিল্প কতজন শ্রমিক নিয়ে গঠিত? 10 থেকে 24 জন শ্রমিক নিয়ে মূলত মাইক্রোশিল্প গঠিত। বাংলাদেশে কয়টি ইপিজেড রয়েছে? 11টি, না সরি 8টি ইপিজেড রয়েছে, ঠিক আছে। 8টি ইপিজেড রয়েছে বাংলাদেশে। 68 নাম্বার, আচ্ছা এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, ঠিক আছে। এরপরে এই যে এই ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ সাথে পড়বা। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন শিল্প খাতের অবদান হচ্ছে 36.1 ভাগ। বৃহৎ শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা হচ্ছে 230 জন, কমপক্ষে 230 জন। হ্যাঁ, বৃহৎ শিল্পে। জ্ঞান এবং পুঁজিভিত্তিক পুঁজি নির্ভর দেশগুলো হচ্ছে একটা হচ্ছে হাইটেক শিল্প, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ পড়বা। তো আমরা 2টা চ্যাপ্টার শেষ করলাম। এরপরে রয়েছে এই চতুর্থ অধ্যায় জনসংখ্যা এবং মানব সম্পদ। এখানে অনেকগুলো ম্যাথের বিষয় রয়েছে, ঠিক আছে, এবং ওইটা সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে, তোমরা আজকে এই 2টা অর্থাৎ এখন বাজতেছে হচ্ছে কয়টা দেখো, 1:46 বাজতেছে, রাত 1:46 বাজতেছে। ভাবতে পারো সারাদিন আসলে বিভিন্ন কাজে নিজের পড়াশোনা, হ্যাঁ সব মিলিয়ে হচ্ছে অনেক সময় বের করতে হয় তোমাদের জন্য, ঠিক আছে। এখন বাজতেছে রাত 1:46, যে সময় আমি তোমাদের ভিডিওটা শ্যুট করতেছি, ঠিক আছে। এত কষ্ট করতেছি একদম ফ্রি অফ কস্ট ভাইয়াপুরা, শুধুমাত্র অনলি ফর ইউ, তোমাদের ভালোবাসাগুলোর জন্য। তোমরা যে এই বিভিন্ন সময় মেসেজ দাও যে ভাইয়া আপনার ক্লাস দেখি এডুকেটম অনলাইন মাদ্রাসা আমাদেরকে অনেক বেশি সাহায্য করতেছে, আমরা ভুলতে পারবো না, এবং বিভিন্ন ভিডিও করে তোমরা এগুলো পাঠাও, ঠিক আছে। আসলে দ্যাটস ইন্সপায়ারিং। আসলে এইসব দেখে আগ্রহ, মানে শরীর না চললেও, শরীরের এনার্জি না থাকলেও মনের যে একটা আত্মিক শক্তি আছে, এই মনের আত্মিক শক্তিতে জাগ্রত হয়ে মূলত তোমাদের কাছে আবার ফেরত আসি। শরীর না চললেও মনের শক্তিতে তোমাদের কাছে ফেরত আসে ভাই আপুরা। এই জন্য তোমাদের পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তোমাদের জন্য অনেক অনেক ভালো শুভকামনা। এই যে 2টা অধ্যায় দিলাম, তোমরা এখন বাজতেছে 1:47, মানে 2টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখনই হচ্ছে ক্লাসটা আপলোড করে দেব এবং ইউটিউবে আপলোড করে দেব। তোমরা এটা সকালে তো দেখবা, ঠিক আছে, তোমাদের গ্রুপে তো আমি দিয়ে দিচ্ছি, তুমি এটা দেখে ফেলবা। আজকে হচ্ছে 30 তারিখ, কালকে 31 তারিখ, কালকে জোহরের আগে এটা দেখে এবং এমসিকিউ গুলো এবং এর সাথে যে 2টা তোমাদেরকে বললাম, ফার্স্ট চ্যাপ্টারে সিকিউ এর জন্য খামার, ঠিক আছে, খামারটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ড যে অধ্যায়টা আছে, ঠিক আছে, সেকেন্ড অধ্যায়ে এইখানে শিল্পের যে বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে, কোনটা কোন প্রকার শিল্প এবং শিল্পের মধ্যে কোনটাতে কতজন লোক লাগবে, এই বিষয়টা আসলে আলোচনা করতে হবে, ঠিক আছে। এই 2টা বিষয় তোমরা ভালোভাবে ভালোভাবে শিখো ইনশাল্লাহ। আগামী কালকে জোহরের নামাজের পরে তোমাদেরকে বাকি আরো যে অধ্যায়গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের ক্লাস দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, ভাইয়ের জন্য সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।